বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও, দৃশ্যমান পুরো সড়কপথ পিচ ঢালাইয়ের পর চলাচলের উপযোগী। সবাই আমরা আনন্দিত, আমাদের যারা লোকাল এমপ্লয়ার আছি। পদ্মা সেতুর কাজের জন্য আমরা খুবই গর্বিত। এখন আমাদের শুধু বাদ থাকবে হচ্ছে কার্পেটিং এর কাজটা। আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে পুরো সেতুর কাজ, আশা সেতুমন্ত্রীর। অক্টোবরের শেষের দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু। পদ্মা সেতুর শুভ উদ্বোধন আগামী জুন মাসের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যে 8 কোটি মানুষ পাবে টিকা। করোনার দাপট কমলেও রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত বাড়ছেই। এবং জাপানি 2 শিশু কার কাছে থাকবে, শ্বাসরুদ্ধক পর শুনানি শেষে আদালতের আদেশ। আপাতত আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে। সকালে মা, বিকেলে দেখা করতে পারবেন বাবা। স্বপ্নপূরণের আরও এক ধাপ কাছে পদ্মা সেতু। সব প্রতিকূলতা ছাপিয়ে বসে গেল শেষ রোড স্ল্যাব। রেলের পর এবার মাওয়া থেকে জাজিরা প্রান্ত সরাসরি যুক্ত হলো সড়কপথে। যান চলাচলে এখন বাকি শুধু পিচ ঢালাই। মোট স্ল্যাব বসল 2917টি। 2019 সালের 19শে মার্চ শুরু হয় এই কর্মযজ্ঞ। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক 10টা 12 বাজতেই 2FU33 নম্বর স্ল্যাবটি মা প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির গ্যাপ পূর্ণ করে দেয়। এই মাহেন্দ্রক্ষণটিতে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সহ সেতু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেতুর এই মাইলফলক অর্জনে খুশি সংশ্লিষ্টরা। ক্রেনের মাধ্যমে বসাই, তারপর আঠা লাগাই, গুলু জিএমপি লাগাই। শেষ স্ল্যাবটি আজকে বসেছে, এর জন্য সবাই আমরা আনন্দিত, আমাদের যারা লোকাল এমপ্লয়ার আছি। পদ্মা সেতুর কাজের জন্য আমরা খুবই গর্বিত। 42 ফুট চড়া স্প্যানের উপরতলায় 72 ফুট প্রস্থের 4 লেনের সড়ক পথ তৈরি শেষ হওয়াতে এখন বর্ষা মৌসুম কাটলেই শুরু হবে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং। মূল যে ভিত আমাদের রোড স্ল্যাব, ইরেকশন, স্ট্রেসিং, গ্রাউটিং সব ক্রমানুযায়ী একের পর এক শেষ হয়ে গেছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ। আরও এক ধাপ এগুলো দক্ষিণাঞ্চলের মানুষের আলোর দিশারি স্বপ্নের এই সেতুর কর্মযজ্ঞ। সবশেষ রোড স্ল্যাব বসে গেল। রেল পথের পর সড়ক পথের সরাসরি যোগাযোগের দ্বার খুলে গেল। 2020 সালের 31 জুলাই পদ্মার ভাঙনে 126টি রোড স্ল্যাব ও 192টি স্ট্যান্ডার বিলীন হয়ে যায়। তাই নতুন করে আবার তৈরি করতে হয়েছে। এর আগে 1312টি স্ট্যান্ডারের উপর বসেছে 2959টি রেল স্ল্যাব। সেতুতে গ্যাস পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলেছে। পর্যায়ক্রমে রোড মার্কিং আর তার লাইটিং টাইটিং এর কাজগুলো হবে। আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব। সড়ক পথ তৈরিতে প্রায় 22 মিটার দীর্ঘ, 2.10 মিটার চওড়া, 84 মেট্রিক টন ওজনের 2917টি স্ল্যাব ব্যবহার করা হয়েছে। আর সময় লেগেছে 2 বছর 5 মাস 4 দিন। রোড স্ল্যাব বসে যাওয়ার পর মাওয়া থেকে এখন গাড়িতে চড়েই পদ্মা পাড়ি দিয়ে জাজিরায় যাওয়া যাচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে আশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। সেতুর সবশেষ স্ল্যাব বসে যাবার পর দুপুরে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, অক্টোবরেই পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। আগামী অক্টোবরের শেষের দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে, কারণ এখন বর্ষার জন্য পিচ ঢালাইয়ের কাজ হতে পারছে না। টার্গেটের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসের সোনালী ফসল পদ্মা সেতুর শুভ উদ্বোধন আগামী জুন মাসের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ।
দেশে গণটিকাদান ক্যাম্পেইন আর হচ্ছে না। এখন থেকে নিবন্ধনের মাধ্যমেই দেয়া হবে ভ্যাকসিন। দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ফেব্রুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10.5 কোটি নতুন টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, কোথাও কোথাও ভোগান্তিরও সীমা নেই। অনেকে আবার নিবন্ধন করার 1 মাস পরও পাচ্ছেন না কাঙ্ক্ষিত SMS। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দিতে সরকার চলতি মাসের 2য় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে গণটিকা ক্যাম্পেইন পরিচালনা করলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এছাড়া 3.5 কোটি মানুষ নিবন্ধন করলেও টিকা নিশ্চিত হয়েছে 2 কোটির। ভ্যাকসিনের স্বল্পতা বিবেচনায় আর তাই গণটিকা কার্যক্রম চলবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না। যারা নিবন্ধন করতে পারে না বা আমরা বলেছি যে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয় 2 ডোজের মধ্যে সময় কমিয়ে আনার। কারিগরি দিক বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 2টা ডোজ দিচ্ছি, সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরো কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। সেই বিষয়টাও বিবেচনা করার জন্য HPM বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বৈঠক শেষে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 3 কোটি সিনোফার্ম আর 7.5 কোটি সিনোভ্যাক টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের 8 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একদিনে 117 জন মারা গেছেন। শনাক্তের হার 15%। সুস্থতার হার বেশি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনার ভয়ঙ্কর শাসন থেকে কিছুটা মুক্তি মিলেছে। আহাজারি আর আর্তনাদে ভারী হওয়া হাসপাতালগুলোর পরিবেশ এখন বেশিরভাগ শান্ত। হাসপাতালগুলোর শয্যা ফাঁকা হলেও আইসিইউ নিয়ে সংকট কাটেনি। নতুন করে আক্রান্তদের বেশিরভাগই শ্বাসকষ্টে ভুগছেন। সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতাল সমূহে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 40 জন। কোভিডের দানবীয়তা অনেকাংশে কমেছে চট্টগ্রামে। অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন 29 জন। সিলেটে পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। একদিনে 13 জন প্রাণ হারিয়েছেন। করোনায় খুলনা জেলায় 24 ঘন্টায় কোনো মৃত্যু হয়নি। অঞ্চলেও মৃত্যুহার নিম্নমুখী। বিভাগটিতে একদিনে 11 জন মারা গেছেন। বিপর্যস্ত রাজশাহী এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত 2 মাসের ভয়াবহতার চিত্র এখন আর নেই। একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীর সংখ্যা কমেছে রংপুরেও, তবে মৃত্যুর মিছিল থামছে না। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 9 জন। পেশেন্টটার খুব খারাপ অবস্থা, আইসিইউতে আছে। বাবা আছে ভিতরে, বাবার অবস্থা অনেকটা ভালো। প্রাণঘাতী ভাইরাসের দাপট কমেছে ময়মনসিংহ, মারা গেছেন 4 জন। করোনা ইউনিটের একটু চাপ কম, আইসিইউতে একটু চাপটা বেশি। অপেক্ষা করতে করতে তো আসলে রোগীর অবস্থা খারাপই হয়ে যাইতেছে। বরিশালে মৃত্যুহার প্রায় শূন্যের কোটায়। 24 ঘন্টায় 1 জনের প্রাণ ঝরেছে। একক জেলা হিসেবে সর্বোচ্চ 9 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়, আর কুষ্টিয়ায় মারা গেছেন 8 জন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনার দাপট কমতে শুরু করলেও রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় 276 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন শিগগিরই হাসপাতালে রোগী কমার কোনো লক্ষণও নেই। যদিও 1 সপ্তাহের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জরিপে যেসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় আলাদা করে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ জরিপ বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি এলাকা ও দক্ষিণের 30টি ডেঙ্গুতে ঝুঁকিপূর্ণ। আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যা বেশি। শিশু হাসপাতালের তথ্য মতে গেল 2 মাসে 5 থেকে 18 বছর বয়সী আক্রান্তের হার 65%। 2 মাসেই ভর্তি হয়েছেন 365 জন, মারা গেছে 7 জন। শেষ 24 ঘন্টায় যোগ হয়েছে 11 জন। শুরুতে দক্ষিণ সিটির রোগী বেশি থাকলেও এখন উত্তর সিটি থেকে রোগী ভর্তি হচ্ছে বেশি। এদের অনেকেরই আবার আইসিইউ লাগছে। 10 দিন ছিল আইসিইউ। আইসিইউতে থাকার পরে তো গতকালকের থেকে আপনার ওই একটুখানি
ভালো লাগতেছে। এই 11 দিন আর কোনো কিছু খান নাই। আর আব্বুর হয়েছিল ডেঙ্গু, আর বড় বোনের হয়েছিল ডেঙ্গু, তাই বাসায় চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে, ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন শুরুতেই না বুঝতে পারায় গুরুতর অবস্থায় হাসপাতালে আসছেন। শিশু হাসপাতালে আর শয্যা খালি নেই। সময়টা তো অক্টোবর পর্যন্ত ইউজুয়ালি এই মৌসুমটা থাকে ডেঙ্গু রোগীদের, ডেঙ্গু মশার। সেই ক্ষেত্রে আশা করা যায় পরবর্তীতে আমরা কন্ট্রোলে আনতে পারবো, কিন্তু এখন বাড়তি। সোমবার সকালে উত্তর সিটির মেয়র জানালেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা কম স্প্রে করছি তা কিন্তু না, আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি এই অগাস্টের ভিতরেই এটা নিয়ন্ত্রণে আসবে, আমরা সেটা আশা করি এবং সেভাবে কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। 70 বছরের পুরানো ইঞ্জিনে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন, মেয়াদ ফুরিয়েছে 80 ভাগেরই, কাজ করে না ব্রেক, মন্ত্রী বললেন নেওয়া হচ্ছে ব্যবস্থা। এদিকে বরিশাল নগর প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির ভাষা ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে। যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও অ্যাগ্রি করে গেছে। বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে, কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে, মানে মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে নিজেরা আগে বসে দেখো কেন এই ঘটনাটা হলো। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের ভুল বোঝাবুঝি হতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বরিশালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই বরিশালের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব যেটা সেটা পালন করেছে। রাজনীতিবিদরা রাজনীতি করেন, তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হতেই পারে সেই নিয়ে তারা যে সভা করেছে এটা সবসময় হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। আর এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। জাপানি নারীর 2 শিশু নিয়ে জটিল সমীকরণ। মায়ের আইনজীবীর দাবি তারা থাকবে জাপান দূতাবাসের তত্ত্বাবধানে, বাবা মা উভয় পারবেন দেখা করতে, আর বাবার আইনজীবী তা মানতে নারাজ। তার দাবি শিশু দুটি থাকবে বাবার কাছেই, চাইলে মা এসে দেখা করবেন। শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ, বাবা মা কারো কাছেই নয়, আপাতত শিশুরা থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তত্ত্বাবধানে। শ্বাসরুদ্ধকর টানটান উত্তেজনা, যুক্তি পাল্টা যুক্তি। জাপানি নারীর 2 মেয়ে শিশু কার কাছে থাকবে তা নিয়ে টানা 1.5 ঘন্টা চলে শুনানি। ছাড় দিতে নারাজ বাবা মা দুপক্ষই। মায়ের আইনজীবীর প্রস্তাব, শিশুরা থাকবেন জাপানি দূতাবাসে, মা বাবা দুজনেই দেখা করতে পারবেন সেখানে। মাই হলো কন্যা সন্তানদের ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি। পাল্টা প্রস্তাব বাবার আইনজীবীর, তারা বলছেন 2 মেয়ে থাকবে বাবার কাছেই, মা দেখা করতে চাইলে সে ব্যবস্থা করে দেয়া হবে। সবসময় যে মার ভূমিকা বাচ্চাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সেটা কিন্তু অনেক সময় না। এভাবে এগিয়ে যেতে থাকে মামলার শুনানি। ভাবনায় পড়ে যান দেশের উচ্চ আদালত। পরে জানানো হয় বাবা মা কারো কাছে নয়, শিশুরা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে। 31শে অগাস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। Very happy with the court decision. At least I have temporary visitation right. রোববার রাতে 2 শিশুকে হেফাজতে নেয় সিআইডি। এখন তারা রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। জাপানি নাগরিক এরিকোকে বিয়ে করেন বাংলাদেশি ইমরান। 12 বছরের সংসারে তাদের রয়েছে 3টি কন্যা সন্তান। এবছর 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন বাবা। মাও জাপান থেকে বাংলাদেশে এসে সন্তানদের হেফাজতে নিতে মামলা করেন। এ নিয়ে শুরু হয় বন্ধুপ্রতিম 2 দেশের 2 নাগরিকের পারিবারিক দ্বন্দ্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
৩৫তম বারের মতো পেছালো বেগম জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি। পরবর্তী তারিখ আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন। এদিকে বিএনপি নেত্রীর জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফের পেছালো গ্যাটকো দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি। এর আগেও ৩৪ বার পেছায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকের করা এই মামলার অভিযোগ গঠনের শুনানি। এবার পেছানোর কারণ হিসেবে বলা হয়, করোনা মহামারীর কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এই অভিযোগ গঠন সম্ভব হয়নি। দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। পরের বছর ১৩ মে খালেদা জিয়া সহ ২৪ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, যোগসাজশের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪,৫৬,৬১৬ টাকার ক্ষতি করেছেন। এদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে অনেক কটূক্তি করছেন, বাজে কথা বলছেন, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলছেন। এটা ওনারা করেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে এত কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। করোনা মোকাবেলা সহ সকল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের অবিলম্বে সকল ব্যর্থতা মাথায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের ৮০% রেল ইঞ্জিনের মেয়াদ পেরিয়েছে বহু আগেই। বহরে আছে ৭০ বছরের পুরানো ইঞ্জিনও। ঝুঁকিপূর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। মন্ত্রীও মানছেন এসব অভিযোগ, জানালেন সংকট সমাধানে নেওয়া হয়েছে প্রকল্প। পাভেল আমিনের ক্যামেরায় নাজমুস সালেহীর প্রতিবেদন। মনে করেন সবকিছু ঠিকঠাক নাই, আমাদেরকে জীবন বাজি রেখে চলতে হয়। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ট্রেন চালকই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ইঞ্জিনে ট্রেনের গতি নিয়ন্ত্রণের ৩টি যন্ত্রের একটি ডেডম্যান ফুট প্যাডেল, যা একেবারেই বিকল। ঠিকমতো কাজ করে না হ্যান্ড ব্রেকও। গতি সামলানোর অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রিক ডিভাইসেরও সবগুলোই বিকল। অনেক ইঞ্জিনেই দেখা যায় চাকার ব্রেক বেঁধে রাখা হয়েছে সাধারণ বেড়া বাঁধার তার দিয়ে। বাইরের যন্ত্রাংশগুলো মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। তারপরে চলতেছে। ইঞ্জিন নিয়ে বের হন, ভয় লাগে না? ভয় তো লাগে, স্বাভাবিক। বুঝেনি তো, পার্টসের অনেক সমস্যা থাকতে পারে। কমলাপুর ইঞ্জিন মেরামত লোকোশেডে প্রতিদিনই বাড়ছে বিকল ইঞ্জিনের সংখ্যা। মেকানিকরা বলছেন ৮০% ইঞ্জিনেরই মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগে। পুরানো ইঞ্জিনের যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। মন্ত্রীও স্বীকার করছেন ইঞ্জিন সংকটের কথা। বলছেন নিরাপদ রেল ব্যবস্থা গড়তে নেওয়া হয়েছে প্রকল্প। ইতিমধ্যেই ১৬টা চলে এসছে, আরও প্রায় ৭০টা লোকোমোটিভ আমাদের পাইপ লাইনে আছে। লোকোমোটিভের কোনো প্রবলেম হয়তো এইগুলো আসলে প্রাথমিক অবস্থা এখন থাকবে না। যাত্রী সেবার মান বাড়াতে আরও বেশি ইঞ্জিন দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট অফিসাররা। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে ৪৬,০০০ কোটি টাকা। তবুও ৮০% মেয়াদ উত্তীর্ণ আর ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধান না করে বড় বড় প্রকল্প নিতে আগ্রহ বেশি রেল কর্তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে কাল থেকে বায়ো বাবলে প্রবেশ করবে বাংলাদেশ ক্রিকেট দল। কাল দুপুরে আসবে কিউইরা, থাকবেন 3 দিনের কোয়ারেন্টাইনে। এ সময় 2 দফা তাদের হবে কোভিড পরীক্ষা। আর সাকিব আল হাসানের ঢাকায় আসার কথা 25শে আগস্ট, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। নিউজিল্যান্ড টিম, বাংলাদেশ টিম এবং অন্যান্য যারা খেলা পরিচালনাকারীর সদস্য আছেন সবাই 24, 25 এবং 26-এ 3 দিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে। এবং এই 3 দিনে 2 দফায় টেস্ট হবে এবং টেস্টের রিপোর্টের ভিত্তিতে সবাই 27 তারিখ থেকে বায়োবাবলের বাইরে আসতে পারবেন। আজকে হোটেল কর্তৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে
হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবেন। আজকে প্রথম পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পর্যবেক্ষণে অংশগ্রহণ করবেন। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও, দৃশ্যমান পুরো সড়কপথ। অক্টোবরে পিচ ঢালাই, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে পুরো সেতুর কাজ, আশা সেতুমন্ত্রীর। গণটিকা ক্যাম্পেইন আর নয়, ভ্যাকসিন দেওয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যে 8 কোটি মানুষ পাবে টিকা। করোনার দাপট কমলেও রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত বাড়ছেই। এবং জাপানি 2 শিশু কার কাছে থাকবে? শ্বাসরুদ্ধকর শুনানি শেষে আদালতের আদেশ, আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে। সকালে মা, বিকেলে দেখা করতে পারবেন বাবা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।